বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় রোগ নির্ণয়ে পরীক্ষা কখন ও কেন জরুরি। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সাইটোপ্যাথোলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডাক্তার খন্দকার মেশকাত হোসেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনারাও নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। রোগ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে যখন কোনো পেশেন্ট রোগী আপনাদের কাছে যায় রোগ নির্ণয়ের জন্য, আপনাদের বেসিক বিষয়গুলো আসলে কি থাকে, একটু ডিটেল জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং ডিবিসি কর্তৃপক্ষকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো এখন অ্যাজ এ হোল যে রোগ নির্ণয় করার জন্য যে রোগীরা যারা আসে এখানে, আমি যখন 80-এর দশকে যখন এমবিবিএস মেডিকেলে ভর্তি হই, তখন কিন্তু প্যাথোলজি মানে একটাই সাবজেক্ট ছিল, সেখানে কোনো সাব ক্যাটাগরি ছিল না। প্যাথোলজির মধ্যে মাইক্রোবায়োলজি, হেমাটোলজি, হিস্টোপ্যাথোলজি, ভাইরোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি সব বলতে ওই প্যাথোলজি বোঝাতো। কিন্তু গত 20-30 বছরে কালের পরিক্রমায় প্রত্যেকটা সাবজেক্ট আলাদাভাবে স্বকীয়ভাবে তারা ডেভেলপ করছে এবং যারা ডায়াগনোসিস রেগুলার ডেভেলপ করছে এবং ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখছে। তো যেমন এই যে হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, প্যাথোলজির একটা প্রেস্টিজিয়াস সাবগ্রুপ। আমি এই সাবজেক্টের উপরেই পড়াশোনা করেছি। এখন আমার ওয়ে অফ ছিল, সাবজেক্ট ছিল, কোনো পেশেন্ট যদি কোনো শরীরে কোনো অংশে টিউমার কিংবা ফোলা নিয়ে আসে অথবা কোনো সন্দেহজনক কোনো বিষয় থাকে যেখান থেকে ডাক্তার সাহেব, ক্লিনিশিয়ান উনি সাজেশন দিচ্ছেন যে এটা রোগ নির্ণয় করার জন্য, কনফার্ম হওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমরা এই এফএনএসি ইনিশিয়ালি অথবা বায়োপসির মাধ্যমে তাদেরকে এই বিষয়ে আমরা সুস্পষ্ট ধারণা দেই। আচ্ছা, এক একজন পেশেন্ট তো এক এক রকমের পরীক্ষা নিরীক্ষা তাদের প্রয়োজন পড়ে নিশ্চয়ই। এই যে হিস্টোপ্যাথোলজি এবং সাইটোপ্যাথোলজি মানে পার্থক্যটা কি যদি? এখন একটা পেশেন্ট ধরেন একটা ব্রেস্ট লাম্প নিয়ে আসলো, তো আমাদের কাছে কিন্তু তারা প্রথমে আসবে না, তারা ক্লিনিশিয়ানের কাছে যাবে, সার্জন অথবা ফিজিশিয়ান। তারা পেশেন্টটাকে মানে প্রথমে ইনভেস্টিগেশন করবেন, তার ক্লিনিক্যাল হিস্ট্রি নেবেন। পরবর্তীতে এটা যদি মনে হয় যে না, এটা তার কাছে সন্দেহজনক হচ্ছে, আরও কিছু বিষয় জানার দরকার, তখন উনি রেডিওলজিস্টের অপিনিয়ন নেন। যেমন ওই ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাম করান, ম্যামোগ্রাম করান, কোনো কোনো ক্ষেত্রে সিটি, এমআরআই এগুলোও করতে পারেন। করার ফলে যখন তার রোগ সম্পর্কে আরও কাছাকাছি অবস্থান হবে তখন উনি কনফার্ম করার জন্য আমাদের কাছে পাঠান। আচ্ছা, তো আমরা দুইভাবে এই পেশেন্টকে হেল্প করতে পারি। প্রথম হচ্ছে এফএনএসি, আর একটা হচ্ছে বায়োপসি। এফএনএসি মানে ওই পেশেন্টের রস নিয়ে যেখানে ফোলা আছে অথবা যেখান থেকে পেশেন্টের সাসপিশিয়াস এরিয়া, সেখান থেকে আমরা একটু রস নিয়ে প্রথমে পরীক্ষা করি। এখানে দেখি যে কোনো ধরনের কোনো সন্দেহজনক কোনো সেল আছে কি না। তো সন্দেহজনক সেল থাকতে পারে। যখন আমরা দেখি যে এটাকে কনফার্ম করার জন্য আরও ফার্দার কোনো পরীক্ষার প্রয়োজন আছে কিনা, যার উপর ভিত্তি করে তার চিকিৎসা হবে, তখন আমরা পেশেন্টে বায়োপসির কথা বলি। তো এফএনএসির যে একটা সুবিধা হচ্ছে কি, যেটা খুব স্বল্প সময়ের মধ্যে করা যায়, কস্ট ইফেক্টিভ হয়, কোনো কাটাছেঁড়া নাই, শুধুমাত্র
একটু রস নিয়ে পরীক্ষা করা। এফএনএসইউ কি মানে ক্যান্সারের জার্ম আছে কিনা সেই হ্যাঁ, সেটা একটা ইনিশিয়াল একটা স্ক্রিনিং টেস্ট, আচ্ছা আচ্ছা, যেটা আমরা একটা ধারণা পেতে পারি যে পেশেন্ট আইদার going to develop cancer or he is starting. আচ্ছা, আর বায়োপসিটা হচ্ছে বায়োপসি পরবর্তীতে যখন প্রশ্ন আসে তার চিকিৎসার, কিংবা তার স্টেজিং এর প্রশ্ন আসে, তার গ্রেডিং এর প্রশ্ন আসে, তখন আমাকে বায়োপসিতে যেতে হয়। মানে কোন পর্যায়ে আছে, রাইট? হ্যাঁ, ওটা বায়োপসি হচ্ছে এখানকার গোল্ড স্ট্যান্ডার্ড, যার উপর ভিত্তি করে পেশেন্টের ফার্দার ট্রিটমেন্ট কিংবা আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা, তো এই বায়োপসি আবার আপনার বিভিন্নভাবে করা যায়। ধরেন একটা লাম্প যদি শরীরের বাইরের দিকে বোঝা যায়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখান থেকে আপনার ইনসিশনাল বায়োপসি করা যায়, দ্যাট ইনসিশন দিয়ে একটা টিস্যু কেটে নিলাম। ছোটো টিস্যুস দিয়ে হয়, সেখানে আমরা এক্সিশনাল বায়োপসি করতে পারি, যেমন নেক গ্ল্যান্ড কিংবা ছোটো কোনো সোয়েলিং আছে, সেটা পুরোপুরি কেটে আমরা ওটা মানে প্রসেসিং করে হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন করতে পারি। আর যদি দেখা যায় কোনো ডিপ সিটেড লেশন, যেটা বাইরের থেকে বোঝা যাচ্ছে না কিন্তু লেশনটা আছে, সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রামের সাহায্য নিতে পারি, সিটি স্ক্যানের সাহায্য নিতে পারি, যার মাধ্যমে আমরা ওই জায়গাটা লোকেট করে সেখান থেকে কিছু টিস্যু কেটে আনতে পারি। এবং এই টিস্যু কেটে এনে যে পরীক্ষাটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা হয়, এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এইটার উপর ভিত্তি করে ফিজিশিয়ান অথবা সার্জন তার ফাইনাল ডিসিশনটা নেয় না। হ্যাঁ, ফাইনাল ডিসিশন নেয়। তার মানে একটা জিনিস একটু খুব স্পষ্ট হতে চাই, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল যেসব টেস্ট, সেই সব টেস্টগুলো করার সময় চিকিৎসক আপনাদের কাছে পাঠান, এবং দুই প্রকারের টেস্ট, একটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি, একটা হচ্ছে সাইটোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজিতে কোন কোনগুলো টেস্ট পড়ে আপনি যেটি বলছিলেন? হিস্টোপ্যাথোলজিতে আমরা কোনো সোয়েলিং কিংবা শরীরের যে কোনো অর্গান থেকে আমরা যদি টিস্যু কেটে নিয়ে পরীক্ষা করি, টিস্যু কেটে নিয়ে, কিন্তু এফএনএসিতে সেটা হচ্ছে না। এফএনএসিতে কোনো কাটাছেঁড়া করা লাগছে না, কিন্তু এটা হচ্ছে একটু রস নিয়ে পরীক্ষা করা, যেখানে আপনার অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সবসময় সব মানে এফএনএসিতে অ্যাট এ গ্লান্স বলা যায় না যে এটা ক্যান্সার কিংবা খারাপ কিছু। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের ফাইনালি আমাদের বায়োপসিতেই যেতে হয়। হ্যাঁ, ফাইনালি বায়োপসিতেই যেতে হয়। আচ্ছা, এমন তো অনেক সময় হয়, আপনাদের অনেক সময় এরকম হতে পারে না যে রিপোর্ট খারাপ আসছে, ভালো আসেনি, ক্যান্সারের জার্ম ধরা পড়েছে বায়োপসি রিপোর্টে, দেখা গেল যে পরবর্তীতে আবার রিপোর্ট ভিন্ন রকমেরও আসে, এমন কি হতে পারে? এখন আসলে আমরা এটার উপর অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। হ্যাঁ, প্রথম হচ্ছে তার এক্সপিরিয়েন্স, যিনি মানে পার্সন বিহাইন্ড দি মাইক্রোস্কোপ, ওনার এক্সপিরিয়েন্সের উপর একটা এটার বিরাট একটা মানে থাকে, কারণ এক্সপিরিয়েন্স আনএক্সপিরিয়েন্সড হলে অনেক ক্ষেত্রে অনেক কিছু ভুল চলে আসতে পারে, যেটা আসলেই ক্যান্সার না, কিন্তু ক্যান্সারের মতো মনে হয়। সেই জন্য একটা এক্সপিরিয়েন্স প্যাথোলজিস্ট ইজ এ মাস্ট। আর তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন স্টেইন করা কিংবা ওইজেস কালেকশন করে ওটাকে প্রসেস করা, সেটা যদি আপনার মানসম্মত না হয়, সেক্ষেত্রেও দেখা যাবে যে অনেক ক্ষেত্রে অনেক ক্যান্সার থাকলেও সেটা স্টেনিং ডিফেক্টের জন্য হোক কিংবা প্রসেসিং আর্টিফেক্টের জন্য হোক, ওইটা আমাদের হয়তো ওটা মিস হইতে পারে। সুতরাং এটা সামগ্রিকভাবে সবার সাথে সমন্বিত একটা উদ্যোগ। যিনি স্টেন করবেন তিনিও এক্সপিরিয়েন্স থাকবেন, তিনিও ওয়েল কোয়ালিফাইড হবেন, যিনি এটা মাইক্রোস্কোপের নিচে দেখবেন তারও এটা বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে, অনেক অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলে আর যদি এরকম হয় যে আমি সব কিছুই করলাম, তারপরে আমি ডায়াগনোসিসে আসতে পারছি না, ফার্দার সিনিয়র অথবা অন্য কোনো কোয়ালিফাইড পার্সনের হেল্প নেওয়া যেতে পারে। এটা কিন্তু উন্নত বিশ্বে হয়। তারপরে অভিজ্ঞতা এবং দক্ষতা, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্যাথোলজির ইস্যুগুলো নিয়ে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার ইস্যুগুলো নিয়ে আমি আরো কথা বলতে চাই। সারা দেশে আছে কিনা কিংবা ঢাকায় অ্যাভেলেবেল, নিশ্চয়ই অনেক সময় ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। একটি বিরতিতে আমাদের যেতে হবে। থ্যাংক ইউ। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে।
আজকের আলোচনার বিষয় রোগ নির্ণয় পরীক্ষা কখন ও কেন জরুরি। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সাইটোপ্যাথোলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডাক্তার খন্দকার মেশকাত হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির পর আবারও আমরা প্যাথোলজিতে আসলে কি কি পরীক্ষা করা হয়, শুধুমাত্র তো ক্যান্সারের পরীক্ষাই করা হয় না, আরও নানা রকম পরীক্ষা করা হয়, একটু ধারণা চাচ্ছি, দর্শকরা উপকৃত হবে নিশ্চয়ই। এখন আমার যেটা সাবজেক্ট হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, এখানে আমি সাধারণত এফএনএসি করি এবং বায়োপসি করি, যেটা ওপেন বায়োপসি হতে পারে, কোর বায়োপসি হতে পারে। তো কোর বায়োপসি আবার নর্মালও হতে পারে অথবা গাইডেড মানে ধরেন আপনার আল্ট্রাসোনোগ্রাফ মেশিনের সাহায্যে নেওয়া হতে পারে, সিটি গাইডেড হতে পারে। তো এই সামগ্রিক এই বিষয়গুলো মেইনলি আমার সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। এর থেকে আরও নর্মাল যেটা হয়েছে মানে ডেভেলপ করছে, শুরুতেই যেটা বলছিলেন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ক্যান্সার জেনেটিক্স, এগুলো সাবসিকুয়েন্টলি আসছে। প্রথমে ইনিশিয়ালি হিস্টোপ্যাথোলজি, পরবর্তীতে এই টেস্টগুলো। আর হিস্টোপ্যাথোলজি এর বাইরে আমি যেগুলো বললাম, যেমন ক্লিনিক্যাল প্যাথোলজি, তারা এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট না। তারা হচ্ছে ধরেন আপনার স্টুল, ইউরিন, বডি ফ্লুইড। আচ্ছা, এটা ক্লিনিক্যাল প্যাথোলজিও কিন্তু সব গুরুত্বপূর্ণ, কিন্তু একজন দর্শক রয়েছে আমাদের, দর্শকের ফোনটি নিয়ে এসে আবার কথা বলতে চাই আমরা। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি শিলা বলছি, আমি ঢাকা থেকেই বলছি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি ডাক্তারের কাছে। সেটা হচ্ছে, আমি কদিন ধরে দেখছি আমার স্কিনে কিছু কিছু জায়গাতে ফোলা, মানে এটা আমি কিছু কিছু জায়গায় একটু একটু শক্ত, আবার মানে চাপ দিলে কাইন্ড অফ একটু বলের মতো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার কি টেস্ট করা উচিত বা আমার কোন ডাক্তার দেখানো উচিত? আচ্ছা, থ্যাংক ইউ। স্কিনের সমস্যা আপনি তো নিশ্চয়ই প্রথমে আপনার স্কিনের ডাক্তারকেই দেখাবেন। উনি পরবর্তীতে ডিসিশন নেবে যে এইটা কি আপনার বায়োপসি করা লাগবে কি না। যদি বায়োপসি করা লাগে তাহলে উনি অনেক ক্ষেত্রে অনেক স্কিন যেটা স্কিন সার্জন যারা আছেন, তারা ওটা কেটে আপনার হিস্টোপ্যাথোলজি করতে পারে। সেটার উপর ভিত্তি করে তার ফার্দার চিকিৎসা নিতে পারে। আর যে কোনো সার্জনও এটাকে কেটে আপনার হিস্টোপ্যাথোলজি করে জন্য পাঠাতে পারে। তখন আমরা এটা পরীক্ষা করে বলি যে আসলে কি হয়েছে। পেশেন্টের অনেক সময় ব্যথা থাকে না, আর ব্যথা না থাকলে পেশেন্ট অনেক সময় ডক্টরের কাছে যেতে চায় না। দেখা গেল যে এক পর্যায়ে খারাপ অবস্থাও হতে পারে, নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে পরামর্শ কি থাকবে আপনার? ব্যথা না থাকলেও, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ম্যালিগন্যান্সি এটা পেইনলেস থাকে। ম্যালিগন্যান্সি শান্ত, এরা গ্রো করে, কিন্তু ব্যথা কম থাকে। যে কোনো ইনফেকশন যদি হয়, ইনফেকশনের জন্য যদি কোনো ফোলাটোলা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যথাটা একটা ওয়ার্নিং সাইন। কিন্তু যেটা ম্যালিগন্যান্সি যেটাকে বলে, যেটা টিউমার, যেটা এগুলোতে আসলে ব্যথা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। এগুলো অ্যাভয়েড করা যাবে না। এগুলো যখনই আপনার কনসার্নে আসবে, আমার মনে হয় যে ইট শুড বি টেক নেসেসারি অ্যাকশন। এটা কি সিস্ট বলা যায় নাকি ডক্টর এটা এক্সামিন করে? সিস্ট আমরা অনেক ক্ষেত্রে পালপেট করে অনেক সময় ধারণা নেওয়া যেতে পারে, কারণ সিস্ট হলে সাধারণত এটা নরম হয়, এটা পানির মতো যেটা বলে, এবং সারফেসটা স্মুথ হয় এবং এটা মোবাইল হয়, নড়ে, মনে হয় যেন ভিতরে কিছু আছে আর কি। কিন্তু টিউমারটা সেটা এরকম হয় না। টিউমারটা অনেক সময় যদি বিনাইন, টিউমার তো আবার দুই ধরনের আছে, বিনাইন যেটা ক্ষতি করে না, আর একটা হচ্ছে ক্ষতিকারক। তো ক্ষতি করে না যেটা, সেখানে টিউমারটা কিন্তু অনেক সময় ফার্ম হতে পারে, সারফেসটা স্মুথ হয়, ইট মে বি মোবাইল অলসো। কিন্তু যদি এটা ম্যালিগনেন্ট হয়, খারাপ হয়, তাহলে সারফেসটা ইরেগুলার হয়, ফার্ম টু হার্ডও হয়ে যেতে পারে, এটা ফিক্স থাকে। আন্ডারলাইন ধরেন স্কিনের আন্ডারলাইন যে স্ট্রাকচার আছে তার সাথে অনেক সময় ফিক্সড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা মনে হয় যে ক্লিনিশিয়ান যদি ডিসাইড করেন যে এটা বায়োপসি করতে হবে, তখন ওই রেসপেক্টেড টিস্যু আমাদের কাছে দিলে আমরা তখন বায়োপসি করে। আচ্ছা, তার মানে সেই পেশেন্ট একজন প্রথমত ডক্টরের কাছে যাবেন, ডক্টর যদি মনে করেন তাহলে হচ্ছে আপনাদের কাছে পাঠাবেন, অর্থাৎ কনসালটেন্ট যারা প্যাথোলজিতে আপনারা কাজ করছেন, গবেষণা দীর্ঘ সময় কাজ করছেন, গবেষণা করছেন। আপনি যেটা বলছিলেন যে ক্লিনিক্যাল টেস্টের বিষয়গুলো একটু জানতে চাই, যে ক্যান্সারের টেস্ট তো হয়, আপনি আপনার যেটা একদম সাবজেক্ট, একটু ক্লিনিক্যাল টেস্টের বিষয়গুলো জানতে চাই। ক্লিনিক্যাল প্যাথোলজিতে আমি যেটা বললাম, ওই আপনার বডি ফ্লুইড কিংবা আপনার স্পুটাম, অ্যাসিড ফাস্ট ব্যাসিলা যেটা
টিবির জন্য ই করা হয়, প্রোস্টেটিক স্মিয়ার, তারপরে আপনার যেটা বললাম এই বডি ফ্লুইড, এইগুলো সাধারণত ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যেই পড়ে। ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট এটা সাধারণত হেমাটোলজিস্টরাই করেন। আচ্ছা, হেমাটোলজিস্ট আবার ব্লাড এবং বোন ম্যারো টেস্ট এগুলো করেন ওনারা। তারপরে আপনার মাইক্রোবায়োলজি, যেটা এখানে ধরেন বিভিন্ন ব্যাকটেরিয়া ইনফেকশন, ব্যাকটেরিয়াল যেগুলো বিভিন্ন গ্রোথ হওয়া, মানে পেশেন্টের বিভিন্ন ইনফেকশনের যেটা ধারণা দেয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেটা আপনার তারা এটা করে, এটা ডিল করে। ব্যাকটেরিয়া আইসোলেশনের জন্য কালচার করা, এগুলা, তারপর গ্রাম স্টেইন করা, এরাও এনাদের মধ্যেই পড়ে। আর একটা যেটা আছে আপনার, যেটা ভাইরোলজি সাবজেক্টটা গত রিসেন্টলি কয়েক বছরের মধ্যে ভেরি ডেভেলপ করছে, কারণ বিভিন্ন ধরনের ধরেন ভাইরাল ইনফেকশন আমাদের দেশে, তারপর এখন তো কমন। তারপরে আপনার যে ভাইরাল HBsAg, হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, মরণ ব্যাধি বলা যায়, এগুলো ব্যাপক হারে প্রসার লাভ করছে। ফলে এইগুলোকে আইসোলেট করার জন্য ধরেন হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেন, তারপরে হেপাটাইটিস বি ভাইরাস DNA, এরকম আরও অনেক আনুষঙ্গিক মানে রিসেন্টলি ডেভেলপ করছে, যেটা ভাইরোলজিকে আরও সমৃদ্ধ করছে। আর আমাদের যেটা হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, আমরা ইনিশিয়ালি যেটা বললাম স্ক্রিনিং টেস্ট হিসেবে আমরা FNAC করি। FNAC-তে যদি কোনো সন্দেহজনক কিছু থাকে তখন আমরা ওটাকে বায়োপসির দিকে যাই। প্যাথোলজি সম্পর্কে আসলে গুরুত্বপূর্ণ ধারণা আসলে পাওয়া যাচ্ছে। দর্শকরাও নিশ্চয়ই যারা আলোচনা শুনছেন উপকৃত হচ্ছেন। একটি বিষয় জানতে চাই যে এই অনেক সময় আমরা দেখি যে জেলা শহরগুলোতে বায়োপসি টেস্টের জন্য দেখা গেল যে ঢাকায় পাঠানো হয়, মানে অ্যাভেলেবেল এই প্যাথোলজিগুলো সারা দেশে নেই কেন, কিংবা ঢাকার মধ্যেই শুধু সীমাবদ্ধ কেন? কিংবা আমি যদি গাজী মেডিকেল সেন্টারের কথাই বলি, যে কোথায় কোথায় আসলে তাদের টেস্ট করা হয়, কোথায় কোন কোন জায়গা আছে? না, এখন এই যে পেরিফেরি থেকে যে স্যাম্পলগুলো পাঠানো হয় হিস্টোপ্যাথোলজির জন্য, অনেক ক্ষেত্রে যদি ওখানে প্রিজারভেটিভ ঠিকমতো না দেওয়া থাকে, তো সেক্ষেত্রে টিস্যুটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে রেজাল্ট আমি আশা করছি সেটা নাও হতে পারে। আর এই সাবজেক্টের মানে এমন একটা বিষয় যেখানে আপনার ম্যান পাওয়ার, ওইভাবে স্কিল্ড ম্যান পাওয়ার এতখানি তৈরি হয় না যে ডিস্ট্রিক্ট লেভেলে যে তারা এই কাজগুলো করবে। এটা করতে গেলে স্কিলনেসের সাথে সাথে ওয়েল ইকুইপড ফ্যাসিলিটি থাকতে হয়, সব ধরনের ফ্যাসিলিটি থাকতে হয়। যেমন আমরা কোর বায়োপসি করি, অনেক ক্ষেত্রে কোনো পেশেন্টের ICU সাপোর্ট দরকার হয়, কারণ অনেক হয়তো কখনো যদি কোনো অর্গান থেকে রস নেওয়ার কিংবা টিস্যু কাটার পরে যদি অ্যাসোসিয়েটেড কোনো ভেসেল টেসেল থাকে কিংবা আনুষঙ্গিক অর্গানে অ্যাফেক্টেড হয়, তখন পেশেন্টের খারাপ হয়ে যেতে পারে। এগুলো পেরিফেরিতে যে এগুলো ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট, সেই জন্য হয়তো এইগুলো তারা পরীক্ষা করার জন্য সেন্টারে পাঠান। তবে ঢাকার বাইরে কি এরকম আছে? ঢাকার বাইরে হয়তো মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানে কিছু কিছু হয়, সব ধরনের হয় না, কিছু কিছু হয়। তবে উপজেলা লেভেলে আমার জানা মতে FNAC হয়তো সুপারফিশিয়াল FNAC, যেটা সারফেস রস নিয়ে পড়ে, এটা মাঝে হয়তো হইতে পারে, কিন্তু বড় ধরনের কোনো এই ডায়াগনোসিস টেস্ট হয় আমার জানা নেই। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই যে টিস্যুগুলো যখন ঢাকায় পাঠানো হয়, দেখা গেল যে আপনি যেটি বললেন যে এটার গুণগত মান কিংবা টিস্যুটি ঠিক না থাকলে কিন্তু রেজাল্ট ভুল আসে, এই সচেতনতার বিষয়ে কি কিছু বলবেন? এখন টিস্যু ঢাকায় পাঠানোর সময় অনেক ক্ষেত্রে হয় কি যে একজন সার্জন একটা অর্গান, যেমন ইউটেরাস, উনি অপারেশন করলেন, কিন্তু এখন ইউটেরাস তো অনেক সময় সাইজ অনেক বড় থাকে। এটা অনেক সময় আপনাকে যখন উনি পাঠাচ্ছেন ঢাকায়, তখন এই বড় সাইজ পাঠাতে গেলে অনেক রকম সমস্যা। তো সেই ক্ষেত্রে দেখা যায় উনি একটা পোর্শন কেটে, এটা যেটা সন্দেহজনক মনে করছেন সেখান থেকে কেটে ফরমালিনে করে পাঠিয়ে দিলেন। কিন্তু এতে সমস্যা কি হয়, যদি কখনো ওই জায়গাটা মিস হয়, মানে আসলে যে জায়গাটা টিউমারটা আছে সেটা যদি মিস হয়, তাহলে কিন্তু আমাদের এই ডায়াগনোসিস করতে তখন এটা মিস হয়ে যাবে। মানে তখন মানে এই বিষয়গুলো আসলে সচেতন হওয়া উচিত। আচ্ছা, আমি যদি বলি যে বাসায় গিয়ে কখনো কি স্যাম্পল নেওয়া হয়, আমি যদি গাজী মেডিকেলের কথাই বলি, বাসায় নিয়ে গিয়ে কি স্যাম্পল নেওয়া হয় কোনো পেশেন্টের? বাসায় নিয়ে যে ধরেন কোনো
মানে জ্বরের পেশেন্ট কিংবা আনুষঙ্গিক বেড রিডেন পেশেন্ট যারা মুভ করতে পারছে না, সেক্ষেত্রে ধরেন ইমার্জেন্সি বেসিসে যেমন ব্লাড, ইউরিন কিংবা আনুষঙ্গিক অন্য যেসব জিনিস সহজে কালেক্ট করা সম্ভব, থ্রট সোয়াব, এগুলো করে আনা যায়। কিন্তু ধরেন আপনার এফএনএসির ব্যাপার কিংবা আপনার এই হিস্টোপ্যাথোলজি, এগুলো আসলে ওই ওয়েল ইকুইপড সেন্টার ছাড়া এগুলো যত্রতত্র করা মানে এটা ঠিক না। মানে একদম সুনির্দিষ্ট জায়গায় করাই ঠিক। জায়গায় করা। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এবং একদম সম্পূর্ণ আলাদা একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, যে এই যে পরীক্ষা নিরীক্ষা, প্যাথোলজিক্যাল বিষয়গুলো, এগুলো আসলে ঠিক হওয়াই আসলে গুরুত্বপূর্ণ। সঠিক রোগ নির্ণয় না হলে আসলে রোগী সুস্থ হবে না। ধন্যবাদ আপনাকে আমাদের আজকে আপনাকে ধন্যবাদ, এবং ডিবিসি কর্তৃপক্ষ এবং আজকে যারা এই অনুষ্ঠানটা উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।